এবং কিছুটা আত্মসমালোচনার সুরেও বলছি। কাজে আপনারা সেই আঙ্গিকে আমার বক্তব্য নেবেন, আমি অন্যকে সমালোচনা করার জন্য বলছি না। কথাটি হচ্ছে এই যে when the party becomes more powerful than the people, then democracy is in danger. বাংলায় বলতে গেলে যে রাজনৈতিক দলগুলো যদি দেশের মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে কিন্তু গণতন্ত্র বিপর্যয়ের ভেতরে পড়ে। এই কথাটি বলেছি কারণ এই কথাটির সঙ্গে আজকের যে গবেষণাপত্র তার একটি অত্যন্ত গভীর যোগসূত্র রয়েছে, আমি সেভাবে দেখেছি। কথাটি বলেছি যে আপনারা যদি পিআর পদ্ধতির গভীরে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে একটি দলকে ভোট দিচ্ছে, কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছে না। তো বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, মানুষকে জবাবদিহি করতে চায়, মানুষকে প্রশ্ন করতে চায়, বাংলাদেশের মানুষের ধৈর্য অত্যন্ত সীমিত, অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে। বাংলাদেশের মানুষ আবেগময়, তো সেগুলি বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কাজে সেখানে একটি নৈর্ব্যক্তিক, আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। কাজে এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি তার সঙ্গে কিন্তু কখনো খাপ খাবে না। এবং সেই কারণেই মানুষ একজন নৈর্ব্যক্তিক দলকে, রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে আমি যদি তার সঠিক যে এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এবং এইটা কিন্তু এইভাবেই আমরা রাজনীতি করে এসেছি। কাজেই আজকে এই বিষয়টি নিয়ে, হ্যাঁ নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ডিবেট হবে, আলোচনা হবে, তবে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষিত এবং আমরা বিশ্বের যে দেশগুলো, সেই দেশগুলোর যে প্রেক্ষিত আমরা দেখেছি। আমি যখন এই কথাগুলো বলি অনেকে আমাকে বলেন যে পৃথিবীর তো আরও 40টা না 50টা দেশে, বিভিন্ন দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। তখন আমার উত্তর হচ্ছে এই, যেটা আমি বলেছি যে ওই 30-40টি দেশের প্রেক্ষিত আর বাংলাদেশের প্রেক্ষিত কিন্তু এক নয়। যে কারণে এখানে এই পিআর পদ্ধতি একটা ডিবেট আজকে কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। আরেকটি কথা উঠেছে, এই গণতান্ত্রিক সরকার, যত 3টি অংশ আছে আজকের আলোচনা। একটা হচ্ছে গণতন্ত্র উত্তরণ, তো সেই বিষয়টা বলছি যে এই যে একটি গণতান্ত্রিক সরকারে যাবার বাংলাদেশের মানুষের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করার বিষয়ে যত বিলম্ব হবে তত সমস্যা দেখা দেবে। ইতিমধ্যে সমস্যা দেখা গিয়েছে। ববি আজহার সাহেব ছিলেন, তিনি চলে গেছেন, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার বক্তব্যের কিছু বিবরণ দিয়েছেন। আমি ছোট্ট একটি বিবরণ দিই আমার নিজের অভিজ্ঞতা থেকে। প্রধান উপদেষ্টাকে আমি আজকে থেকে কিছুদিন আগে বলেছিলাম, এই যে নৈরাজ্য, এই যে মব রুল আপনারা বলছেন, এই যে আইন শৃঙ্খলার অবনতি বলছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলেছিলাম আপনি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা দিন, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অপসৃত হয়ে যাবে। কারণ যে বাংলাদেশের মানুষের সাইকোলজিটা তো আমরা জানি। আমরা এই যে নির্বাচন তো বাংলাদেশ একটি উৎসবের মতো ছিল, আমরা কি দেখিনি সেই উৎসব? 91-র কথা আমি একটু আগে বলেছি, তখন কি উৎসবের মতো ছিল না? তো কাজেই আমি যখন প্রথম রাজনীতিতে আসি 91 সালে, আমি প্রায় 100 উপদেষ্টা, আমার নিজের উপদেষ্টা, তাদের সঙ্গে আলাপ করেছিলাম। এবং তাদের মধ্যে আমাকে কয়েকজন নিষেধ করেছিল যে এই সন্ত্রাসময় পরিস্থিতি, 80-র দশকের কথা বলছি, এই সন্ত্রাসময় রাজনীতির মধ্যে যাওয়া যে আর এত বড় কোনো বোকামি আর হয় না, এই কথা আমাকে বলেছিলেন অত্যন্ত জ্ঞানীগুণী লোকেরা। কিন্তু আশ্চর্যের বিষয়,
সেদিনের জাস্টিস শাহাবুদ্দিনের কেয়ারটেকার সরকার নির্বাচন ঘোষণা করার পরে এরকম কোনো দৃশ্যমান কোনো সংঘাত আমরা কিন্তু দেখতে পাইনি। এই কারণে যে বাংলাদেশের মানুষ যখন একবার নির্বাচনে ঝুঁকে পড়ে তখন কিন্তু অন্য কিছুতে যাওয়ার সুযোগ তাদের থাকে না। ঠিক আমি এখনও এটা বিশ্বাস করি যে যদি সত্যিই 5 তারিখে নির্বাচনের তারিখ ঘোষিত হয়, সেটা কি ডিসেম্বরে হলো বা অক্টোবরে হলো বা ফেব্রুয়ারিতে হলো, আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই, মনে করি না যে এটা খুব বড় একটা সমস্যা। যদি কোনো অহেতুক বিলম্ব না হয় এবং নির্বাচন তারিখ যাতে ঘোষিত হয়। আজকে আমরা যে বিষয়গুলো, যে সার্বিক সমাজের যে পরিস্থিতিগুলো নিয়ে যে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা যে শঙ্কিত হচ্ছি, এই যে নৈরাজ্য যেটা বললাম, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা বললাম, এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে থেকে 1 বছর আগে ছাত্র জনতা বিদ্রোহ করেছিল। আমি বিদ্রোহ শব্দটি ব্যবহার করব। অনেকে আমরা জানি না সঠিক কোনটা শব্দ, বিদ্রোহ, বিপ্লব বা কোনটা কি হবে না হবে, আমি বিদ্রোহ শব্দটাই ব্যবহার করেছি। তারা কিন্তু দীর্ঘ 15 বছরের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, তার বিরুদ্ধে আমি বিশ্বাস করি বিদ্রোহ ঘোষণা করেছিল। এটা শুধু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, আসলে সেটা হয়তো ছিল মুখে বা তাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ছিল, কিন্তু তার ভেতরে যে অন্তর্নিহিত যে বিষয়টি ছিল সেটা কিন্তু একটা সার্বিক ক্ষোভ। এবং সেই ক্ষোভটি কী ছিল? যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে স্বৈরাচারকে দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। কাজে আজকের গবেষণার যে প্রথম যে অংশ, গণতন্ত্র উত্তরণ, আমি এই কথা বলেই শেষ করব যে আসুন আমরা এদেশের মানুষের যে চিরন্তন যে আকাঙ্ক্ষা, আমরা যে কারণে 71 সালে একটি রাষ্ট্র থেকে আমরা আলাদা হয়ে এসেছিলাম যে গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষায় আমরা আবার নতুন করে আমরা যাত্রা শুরু করি। সবাইকে ধন্যবাদ।